ততক্ষণ আমরা একটু ক্লাস মানে নিজেদেরকে মিউট রাখবো। কাঞ্চন কুমার, কাঞ্চন কুমার আপনি মিউট করেন নিজেকে। বা ওইগুলো যাতে বাকিদেরকে ডিস্টার্ব না করে সেই বিষয়টা মাথায় রাখেন। এখানে আলোচনার শিরোনামটা হলো এরকম যে মানুষের কার্যক্রম, পরিবেশ ও দুর্যোগের আন্তঃসম্পর্ক, অর্থাৎ মানুষের বিভিন্ন যে কর্মকাণ্ড এর সাথে পরিবেশ এবং দুর্যোগের আন্তঃসম্পর্ক সেই বিষয়ে। এবং প্রথমে আমরা দেখব যে আসলে পরিবেশের সাথে মানুষের সম্পর্কটা কতটা নিবিড়, সেই বিষয়গুলো আমরা একটু আগে দেখি। দু একজনকে একটা দুটো পয়েন্ট বলতে পারবেন যে পরিবেশের সাথে মানুষের সম্পর্ক কি কিভাবে প্রভাবিত হয় বা সম্পর্কটা কি কিভাবে দেখা যায়? কেউ কিছু বলবেন, যোগ করবেন? স্যার পরিবেশের সাথে মানুষের সম্পর্ক সবচেয়ে গভীর স্যার। যেমন আমরা অক্সিজেনের কথাই যদি বলি স্যার, আমরা পরিবেশে গাছ যদি না থাকে স্যার সেখান থেকে তো অক্সিজেন উৎপাদন কম হবে স্যার, আমরা সেখান থেকে তো সাফোকেশনে ভুগবো স্যার অক্সিজেন না থাকলে স্যার। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা একটা ভালো এক্সাম্পল। তো এরকম আরো অনেক বিষয় আছে, তা আমরা একটু দেখে নেই এখানে যেখানে আমরা কি কি বিষয়গুলোকে নিয়ে আসছি। প্রথমতই আমরা দেখব যে দুর্যোগ কিভাবে মানব সমাজ বা জীবন প্রণালীকে প্রভাবিত করে। যেমন মানুষের জীবন এবং জীবিকা। আচ্ছা, এটা এই স্লাইডটা কি এখান থেকে শুরু? তো দাঁড়ান তো, আমি একটু কনফিউজ হচ্ছি, আমি একটু স্টপ করে আবার দেখি। এখানে যে বিষয়টা আসছে আমি বুঝতে পারছি না। মানে কাল রাতে আমি যখন দেখলাম তখন মানে কোনো কারণে স্লাইড মিসিং হয়েছে মনে হচ্ছে। তো এটি আমি আপনাদের পাঠানোর আগে আরেকবার দেখে নিই। প্রথমত আমরা যেটা জানি, মানে আমি কাল যে আলোচনাগুলো দেখেছিলাম এখানে সেভাবে আসছে না। প্রথম অংশটা ক এবং খ, এখানে আমরা দেখতে পাচ্ছি গ থেকে আসছে। আহ আপনাদের এর আগে ফুড চেইন বা অন্যান্য যে বিষয়গুলো আলোচনা করেছিলাম, তো সেখানে ক এবং খ এর যে আলোচনাটা সেইটি আমি এইখানে এই মুহূর্তে দেখছি না। সেখানে যে আলোচনাটা ছিল আমি একটু সামারি করে যাই। সেটা হলো যে পরিবেশ মানুষকে কিভাবে প্রভাবিত করে, যেটা আপনারা একটা বলছিলেন যে অক্সিজেন পায়। এছাড়া আরো অনেক বড় বড় ইস্যু আছে। বড় বড় ইস্যুগুলোর মধ্যে আছে এরকম যে যেমন মানব সভ্যতা, এটি পরিবেশ অনুকূল পরিবেশে সবসময় ঘটে। আহ আমরা যদি প্রাচীন সভ্যতার কথা বলি, সেইগুলো দেখবো যে যেখানে সুপেয় পানির সংস্থান ছিল, যেখানে কৃষি উৎপাদন সহজ ছিল, যেখানে মানুষ মানে অনেক বেশি যেমন মরুভূমি, মরু অঞ্চল, সাহারা মরুভূমি বা মেরু অঞ্চল যেখানে বরফাচ্ছাদিত থাকে, সেই সব জায়গায় কিন্তু আহ সভ্যতা গড়ে ওঠেনি। সভ্যতা গড়ে উঠেছে অনুকূল পরিবেশে। এবং আমরা মেসোপটেমিয়া, মিশরীয়, সিন্ধু বা চৈনিক সভ্যতা সেইগুলো আমরা দেখছি অনুকূল পরিবেশে সেই সভ্যতা গড়ে উঠেছে। সুতরাং মানুষ আজকে যেই সভ্যতার চূড়ান্ত একটা মানে উৎকর্ষে উপনীত হয়েছে, তার মূলে এই মানুষের মানে অনুকূল পরিবেশেও বসবাসের সুযোগগুলো এটি বিবেচনার একটা বিষয় রয়েছে। মিজানুর রহমান, আপনি মিউট করেন নিজেকে, আপনার আশপাশের কথা শুনছি আমরা।
এই যে যে আলোচনাটা আপনারা একজন একটু বলেন তো যে এই আলোচনাটা আমরা গত ক্লাসে বা আগে আলোচনা করেছি কিনা। সম্ভবত করা হয়নি, আমি যতদূর খেয়াল করতে পারছি। স্যার করা হয়নি না স্যার করা হয়নি। তো সেইটি যে এই আলোচনাটা ওই যে যেটা বললাম যে ক্ষয় এবং ক্ষয়ের আলোচনাটা আমি এখন স্লাইডে পাচ্ছি না, তো আমরা এটা কিভাবে মিসিং হলো আমি ওই জন্য বলছি যে দেখে নেবো, আমরা একটু আলোচনাটা শুধু করে যাই, এরপরে স্লাইড গেলে হয়তো তখন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। যাই হোক, তো এইটা একটা যে মানব সভ্যতা বা মানব বসতি, ইভেন এর সাথে যদি আমরা এইভাবে যোগ করি যে মানব সভ্যতা সংস্কৃতির সাথে তার পেশা, তার উৎপাদন ব্যবস্থা, এগুলো ভীষণভাবে প্রকৃতির সাথে নিবিড়ভাবে সম্পর্ক। যেমন ধরেন নদী বেষ্টিত অঞ্চলে সেখানে দেখবে যে মানুষ অনেক বেশি মৎস্যজীবী, সমুদ্র তীরবর্তী এলাকায় সেখানে মানুষজন মৎস্যজীবী হয়, কিন্তু যেখানে একবারে প্লেন ল্যান্ড সেখানে দেখা যাবে যে মানুষ কৃষিকাজে বেশি অভ্যস্ত। যেখানে কৃষি উপযোগী জমিও নাই, আবার এই যে মাছ মানে ধরা বা মাছ কেন্দ্রিক মানে মৎস্যজীবী হওয়ার সুযোগ নাই, সেখানে মানুষ কি করে, তো সেখানে দেখা যায় ব্যবসা বাণিজ্য করছে। ইভেন অনেক সময় যেটা হয় যে আমরা অনেক আগে যে রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে বাংলাদেশের, আপনাদের এটার সাথে এটাও এক ধরনের কিন্তু দুর্যোগ, এই যে বাংলাদেশের আব্দুল্লাহ নামে একটা জাহাজ জলদস্যুদের কবলে পড়েছে। আমরা অনেকে যারা মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য রাখি তারা হয়তো দেখে থাকেন। এই যে মানুষ অনেক সময় এই দস্যুবৃত্তি এইটিও বেছে নেয়, কারণ যে তার আশপাশে আর কিছু করবার থাকে। ইভেন যে আমরা যাযাবর জাতির কথা জানি, যাযাবর জাতিরা অনেক সময় আক্রমণাত্মক, হিংসাত্মক এবং অন্যের জিনিস দখল করবে। এই যে এক রাজ্য আরেক রাজ্যকে যদি দখল করে নিত, সেটারও একটা পটভূমি যদি আমরা বলি ভৌগোলিক অবস্থা, যে তাদের ওখানে জীবন জীবিকার জন্য পর্যাপ্ত ভালো ব্যবস্থা ছিল না। সেটা হলো যে তাদের না ভালো কৃষি জমি আছে, না ভালো এই যে ফলমূল বা বাগান আছে। জামশেদ সাহেব, আবার দয়া করে আপনি নিজেকে মিউট করেন। আচ্ছা, কেন বারবার আনমিউট হন? আমি আগে একদিন আপনার উপর বিরক্ত হয়েছি, একটু খেয়াল করবেন না যে আপনার মিউট বা আনমিউট কি অবস্থায় আছে। তো এই তার মানে এই যে যখন একটা অনুকূল পরিবেশে, যেমন আমাদের দেশের কুটির শিল্পের কথা যদি আপনারা বলেন, যে যেই অঞ্চলে প্রচুর পরিমাণে বেত পাওয়া যায়, যেমন ধরুন চট্টগ্রাম, সেখানে বেত কেন্দ্রিক কুটির শিল্প গড়ে ওঠে। আবার ধরেন বরিশাল অঞ্চলে নারকেল পাওয়া যায় বেশি, সেখানে দেখবেন যে তাদের খাবার দাবার, ইভেন নারকেলের ছোবড়ার নানা রকমের ব্যবহার ইত্যাদিকে কেন্দ্র করে এক ধরনের কুটির শিল্প গড়ে ওঠে। ইভেন আমাদের জীবনযাত্রা, সংস্কৃতি, খাদ্য, এই সবকিছুর সাথেও পরিবেশের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সুতরাং কেবল সভ্যতা না, আমাদের জীবন জীবিকা, আমাদের সংস্কৃতি, আমাদের পেশা, আমাদের উৎপাদন ব্যবস্থা, এই সবকিছু পরিবেশ দ্বারা প্রভাবিত। যেমন পরিবেশের সাথে আমাদের ঘর বাড়ি যে নির্মাণ করি তারও একটা নিবিড় সম্পর্ক। আপনারা অনেকে মাটির ঘর দেখেছেন? জি স্যার। মাঝে মাঝে একটু খোঁজ করতে হবে। স্যার দেখেছি। জি স্যার। আচ্ছা, মাটির ঘর কোন অঞ্চলে দেখেছেন কেউ একজন বলেন? উত্তরবঙ্গ। ইয়েস, নওগাঁ, সান্তাহার, এখন তাহলে বরিশালে মাটির ঘর দেখি না কেন? সেটা হলো যে বরিশাল, প্লাবন, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এলাকায় মাটির ঘর এক কথা উত্তরবঙ্গ। তাহলে বরিশালে নাই মানে দক্ষিণবঙ্গে নাই, উত্তরবঙ্গে কেন? কারণ বরিশালের প্লাবন এরিয়া, মানে প্লাবন প্রবণ এরিয়া, ওখানে ন্যাচারাল বর্ষা হয় প্রতি বছর জোয়ারের সময়, মানে বিশেষ করে আপনার শ্রাবণ ভাদ্র মাসে সেখানে দেখা যায় যে বাড়িগুলো দেখবেন যে জমি থেকে উঁচু এবং বাড়ি সুই সুই পানি অবস্থা তৈরি হয়ে যায়। এবার অনেক সময় বাড়িতে পানি উঠে যায়, যেটাকে আমরা বন্যা বলি অনেক সময়। এইটি দক্ষিণবঙ্গের একটা ন্যাচারাল, বন্যাটা সেখানে হওয়াটাও মানে ওই জায়গার প্রাকৃতিক পরিবেশের জন্য মানে ভারসাম্যের জন্য জরুরি। এখন হয় না অনেকটা, কিন্তু এই কারণে ওখানে মাটির ঘর দিলেও সেটি থাকবে না। আর উত্তরবঙ্গে সাধারণত এরকম প্লাবন হওয়ার প্রবণতা নাই, ফলে সেখানে মাটির ঘর দেখা যায়। ইগলু, আমরা জানি ইগলু আইসক্রিম খুব পপুলার। ইগলু হচ্ছে বরফের ঘর, যেটি মেরু অঞ্চলে পিগমি জনগোষ্ঠী এই ঘরে বসবাস করে। তো সেই ইগলু ঘর হচ্ছে বরফ আচ্ছাদিত অঞ্চলে, যেখানে তাদের বসবাসের জন্য এই রকমের ঘরই দরকার। এইটি আপনার ইসে পাওয়া যাবে না, কি বলে, পার্বত্য অঞ্চলে দেখা যাবে না। পার্বত্য অঞ্চলে আমাদের যারা আদিবাসী আছে তাদের ঘর বাড়িগুলো দেখবেন যে ভূমি থেকে একটু উঁচুতে, কারণ যে বিভিন্ন হিংস্র মানে জন্তু জানোয়ার, সাপ, পোকা ইত্যাদি ইত্যাদি আক্রমণ থেকে বাঁচার জন্য তারা ঘরগুলোকে একটু উঁচু করে তৈরি করে। তার মানে আমরা এই যে যেটা আমাদের দৈনন্দিন জীবনযাত্রা যাই কিছু দেখি, এগুলো অবশ্যই ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত। আবার আমরা কিভাবে ভৌগোলিক পরিবেশকে প্রভাবিত করি সেটা আমরা জানি। এর আগে আমরা যে জনসংখ্যার সাথে এই সম্পর্কটাকে আমরা দেখিয়েছি,
যে যখন জনসংখ্যা ব্যাপকভাবে বাড়ে তখন পরিবেশ আমাদের কর্মকাণ্ড আমরা নানানভাবে পরিবেশকে দখল করি, অকুপাই করি, ফলে দেখা যায় যে এই পরিবেশের সাথে জনসংখ্যার একটা নিবিড় সম্পর্ক, এইটা আমরা লক্ষ্য করি। পরিবেশ এবং জনসংখ্যা এই অংশটা কি আপনাদের সাথে আলোচনা হয়েছে? মানুষ না স্যার, এইভাবে মানুষ হয়নি কিভাবে স্যার। এমনি পৃথিবীর এতটুকু হয়েছে জনসংখ্যা মানুষ বেড়েছে কিভাবে এবং সেই আনুপাতিক হারে পরিবেশের উপর তার প্রভাব, এইটি নিয়ে মানে একটা না হলে আমরা সামনে আলোচনা করবো। ওই যে বললাম যে আমি কিভাবে যেন স্লাইড গুলো এলোমেলো হয়ে গেছে। তা এটা আমরা জনসংখ্যা এখন কিভাবে পরিবেশ প্রভাবিত করে? সরি, জনসংখ্যা কিভাবে প্রভাবিত করে পরিবেশকে, সেটা সম্পর্কে আলোচনা হয়েছে। হয়েছে। জি। হ্যাঁ, তো ওই যে জনসংখ্যা যেমন এক সময় ধরেন এই যে আমরা সময়ব্যাপী দেখিয়েছিলাম এর মধ্যে উন্নয়নশীল দেশগুলোতে জনসংখ্যার বৃদ্ধির হার বেশি, এই আলোচনাটা তো হয়েছে সব। গত ক্লাসে ফুড চেইনের পরেই আলোচনা করেছি আমরা। তো ঠিক আছে, সেইখানে আমরা দেখেছি যে জনসংখ্যা এবং তাদের বিভিন্ন কর্মকাণ্ড এটিও পরিবেশকে প্রভাবিত করে। তো আমরা এখানে এখন দেখি একটু যে দুর্যোগ কিভাবে মানব জীবন বা জীবন প্রণালীকে প্রভাবিত করে, সেটি যদি আমরা দেখতে চাই তাহলে ব্যাপারগুলো এরকম যে প্রথমত মানুষের জীবন জীবিকা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। আপনি যখন বন্যাক্রান্ত হন, আপনি যখন ঝড়ের কবলে পড়েন, অথবা ঘূর্ণিঝড় বা শিলাবৃষ্টি আপনার কি বলে যে ফসল হানি করে, তো এটি কেবল ওই দুর্যোগ কালে না, দুর্যোগ পরবর্তী সময়েও, যেমন দুর্যোগের ফলে ব্যাপকভাবে যদি কৃষি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনার খাদ্য নিরাপত্তা ভীষণভাবে বিঘ্নিত হতে পারে। ফলে মানুষের জীবন জীবিকা বা খাদ্য সংকট তৈরি হওয়ার একটা আশঙ্কা থাকে দুর্যোগের ফলে। পেশার পরিবর্তন হতে পারে, যেমন যেটা আমরা যে ভৌগোলিক পরিবেশের সাথে সম্পর্কিত করে দেখালাম যে মারাত্মক রকমের যদি দুর্যোগ হয়, যেমন বড় আকারে ধরেন ভূমিকম্প হলো আপনার কোন একটা অঞ্চলে, দেখা গেল যে ভূমির গঠন বা সেখানে নদীর প্রবাহ পরিবর্তন হয়ে গেল, তো দেখা যাবে যে মানুষ আর কৃষিকাজ নর্মালি করতে পারছে না, বা সেখানে আগে যারা মৎস্যজীবী ছিল মৎস্য চাষ করতে পারছে না। যেমন বাংলাদেশে ভালো এক্সাম্পল আছে খুলনা সাতক্ষীরা অঞ্চলে, জাইলার পরে সেখানে ওই যে তাদের যে কৃষি জমি ছিল সেখানে ব্যাপকভাবে স্থায়ীভাবে একটা ওই লবণাক্ত পানি চলে আসে, ফলে সেখানে স্বাভাবিক কৃষিকাজ ব্যাহত হয় এবং তার এক পর্যায়ে ওই ঘের দিয়ে সেখানে ওই লবণ পানি সহিষ্ণু মাছের, বিশেষ করে চিংড়ি সহ বিভিন্ন মাছের চাষ করা শুরু করে। আবার অনেকে এলাকা থেকে চলে আসছে শহর বা অন্যান্য জায়গায়, সেখানে এসে তারা অন্য পেশায় নিয়োজিত হচ্ছে। ফলে দুর্যোগ দেখা যায় যে মানুষের পেশাকেও স্যার একটু ভীষণভাবে প্রভাবিত বা পরিবর্তন করতে ভূমিকা রাখে। স্যার একটু বিষয় একটু যোগ করতে চাই স্যার, যে বলেন। আইলার বিষয় যে যেটা আপনি যোগ করেছেন স্যার, এখানে মূলত এই সাতক্ষীরা অঞ্চল বা খুলনার দক্ষিণ অঞ্চল যেখানে কয়রা পাইকগাছা উপজেলা আছে, আমার বাড়িও কয়রাতে। তো জি এই যে জি মৎস্য ঘেরের যে বিষয়টা, এটি স্যার এই যে লবণাক্ত পানি প্রবেশ করে, এটা অনেক আগে থেকে স্যার 90-এর দশক থেকে এটা শুরু হয়েছে এই অঞ্চলে। এবং বাইরের লোকজন দিয়ে মূলত কৃষকদের জমি যারা নিয়ে লিজ নিয়ে জোরপূর্বক দখল করে এটা করেছে। এবং আইলার পরে মানুষ তখন তারা চলে গেছে, যারা বাইরের বহিরাগত যারা জি জি ছিল জি। এরা চলে গেছে, তখন লোকাল লোকজন ওইটাকে বেছে নিয়েছে। কিন্তু মূলত লবণ পানিতে মৎস্য চাষ শুরু হয়েছে এটা 90-এর দশকের শুরু হয়েছে। না কিন্তু আগে কি মানে আপনি যেহেতু ওই অঞ্চলের মানুষ, আপনি আমাদেরকে অবশ্যই সমৃদ্ধ করতে পারবেন। সেটা হলো যে আগে কি ব্যাপারটা এরকমের ছিল যে পানি জোয়ারের সময় আসতো, মানুষ সেটা আটকে রাখতো আবার চলে যেত। কিন্তু মানে আমরা যেটা মানে আমাদের স্টাডি বলেন বা আমাদের কাছে যে তথ্য, সেটি হলো এরকমের যে আগে জোয়ার ভাটার সাথে সম্পর্কিত ছিল, এবং হ্যাঁ পানি আসতো অনেক সময় যে ঘেরে পানি প্রবেশ করতো, এরপর মানুষ আবার এটা বন্ধ করে দিত। বাট এরপরে যেটা হয়েছে অনেক কৃষি জমি, আগে তো ঘের যেভাবে তৈরি করা হতো, এরপরে যেটা হচ্ছে যে কৃষি জমিও অনেকটা স্থায়ী লবণ পানির দ্বারা মানে আক্রান্ত হয়েছে, এবং এরপরে আর পানিটা ওইভাবে আগে যে চাইলে মানুষ পানি মানে গ্রহণ বা মানে পানি আবার আটকে দিতে পারতো, এরপর এই রকমের কোনো বিষয় হয়েছে কিনা, বিশেষ করে আইলার পরে স্থায়ী লবণ পানির অবস্থানটা মানে তৈরি হয়েছে। স্যার আমি একটু যোগ করতে পারবো এর সঙ্গে, আশা হ্যাঁ করছি। সেটা হলো এই এলাকাগুলো পানি উন্নয়নের বোর্ডের যে বেড়িবাঁধ, এই বেড়িবাঁধ দ্বারা সম্পূর্ণভাবে এটা মানে বেড়িবাঁধ দিয়ে সুরক্ষিত। কিন্তু বেড়িবাঁধ গুলোর অবস্থা আসলে সুরক্ষিত হলে এটা খুবই নাজুক। ছোটখাটো দুর্যোগে এবং তাদের দুর্নীতি বা অব্যবস্থাপনার কারণে যে কোনো সময় দুর্যোগে এটা ক্ষতিগ্রস্ত হয়। তো এই যে বেড়িবাঁধ গুলো যখন দেওয়া হয়েছে পাকিস্তান পিরিয়ড বা তার পরবর্তী সময়, তখন এর সাথে কিছু স্লুইস গেট ছিল ওই খালের সাথে, ভিতরে যে খাল হ্যাঁ। আছে অসংখ্য, এই স্লুইস গেট দিয়ে লবণ যখন কেউ আছেন? বৃষ্টি বর্ষা মৌসুমে। হ্যাঁ আসেন, খোলা আছে। সরি।
ঠিক, অলরাইট স্যার। তো ওই স্লুইস গেট দিয়ে পানিগুলো বেরিয়ে যেত, এবং যারা প্রথমে ক্লাসে আছে। ঘের শুরু করেছে তারা ওই স্লুইস গেট ব্যবহার করতো, পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের যে বেড়িবাঁধ, এই বেড়িবাঁধ গুলো তারা অবৈধভাবে কেটে তারা ওখান থেকেই আবার ছোটখাটো স্লুইস গেট বা স্থানীয় ভাষায় গই বলে, যে ঘেরের গই করে ওখান থেকে তারা পানি নিষ্কাশন করতো, এবং ঘেরে যখন পানি ঢোকানো দরকার তারা পানি ঢুকায়, যখন বের করা দরকার তখন পানি বের করে দেয়, এভাবেই করে। কিন্তু আইলা পরবর্তী সময় যখন এটা হয়েছে, আপনি যেটা বলেছেন, তখন এই ঘেরের বাইরে আরো কিছু কৃষি জমি ছিল, হুম, সেই কৃষি জমিগুলো তখন এই ঘেরের আওতাভুক্ত হয়েছে। আওতায় চলে আসে। তার মানে আলটিমেটলি যেটা হয়েছে যে আইলার আগে শুরু হয়েছে, কিন্তু আইলার ওই যে যেটা আপনি বেড়িবাঁধের কথা বললেন, নো ডাউট যে স্যার, আইলার প্রভাবিত বেড়িবাঁধও ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ স্যার, বাঁধটা না থাকার কারণে ওই যে আগের যে মানে যতটুকু সুরক্ষা পাওয়া যেত, কৃষি জমি যতটুকু রক্ষা পেয়েছিল, সেটাও আলটিমেটলি মানে এরপরে আর সেটুকু আর টেকানো যায়নি, মানে সেটাকে রক্ষা করা যায়নি। ব্যাপারগুলো এরকম হয়েছে। এইভাবে যেমন সিডরের ফলে আপনার বরিশাল অঞ্চলেও অনেকটা একই রকমের অবস্থা তৈরি হয়। স্যার, এক কথা আমরা মানে আমরা এটা উদাহরণ হিসেবে আনছি, তো রাইট স্যার। মূল বিষয়টা এই রকমের। যেমন আমরা ওই যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার যে আশঙ্কা করি, যে সেখানে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কয়েক ফিট বেড়ে গেলে আহ বাংলাদেশের নিম্নাঞ্চল, উপকূলীয় অঞ্চলে এটি কয়েক ফুট পানির নিচে চলে যেতে পারে। তো এই রকমের অবস্থা যখন তৈরি হয়, তখন সঙ্গত কারণে সেখানে মানুষজন প্রভাবিত হবে, তাদের পেশা, তাদের জীবন জীবিকা, এবং তখন তারা দেখা যাবে যে এলাকা ত্যাগ করে অন্য জায়গায়, সেটা দেশের ভিতরে হতে পারে, দেশের বাইরেও হতে পারে। তো এইসব কারণে মানে দেখা যায় যে দুর্যোগ মানুষের এই যে পেশা বলি বা পরবর্তীতে যেটা আমরা বললাম মাইগ্রেশন, সেইগুলোকে অনেকভাবে প্রভাবিত করে। দারিদ্র বৃদ্ধি পায়, কারণ যে এটি আপনার যেহেতু জানমালের ক্ষতিগ্রস্ত, মানে জানমাল ক্ষতিগ্রস্ত হয়, তারপরে আপনার এই যে পেশার পরিবর্তন করতে পারে, উৎপাদন ব্যবস্থা ব্যাহত হয়। এবং আমরা যে বিশেষ করে এটাও যদি একটা দুর্যোগ ধরি, যে আপনার করোনা যেটা গেল, করোনার পরে অনেকগুলো স্টাডিতে আসছে যে অনেক মানুষের বেকারত্ব বেড়ে গেছে, তাদের আয় ইনকাম কমে গেছে, এবং মানুষ বাংলাদেশের দুর্যোগ প্রশমনের হার যেটি ছিল সেটি অনেকটা ব্যাহত হয়েছে, এবং দারিদ্র্যের পরিমাণ, দুর্যোগ প্রশমন দারিদ্র্য প্রশমনের হার যতটুকু ছিল সেটি কিন্তু আবার বেড়ে গেছে। ফলে যে কোনো দুর্যোগের ফলেই দেখা যায় যে বিশেষ করে যারা এক ধরনের ভালনারেবিলিটিস এর মধ্য দিয়ে মানে জীবন অতিবাহিত করে, তাদের পেশা তারা দারুণভাবে বিঘ্নিত হয়, এবং তাদের কি বলা যায় যে মানে দারিদ্র্যের যে প্রকোপ সেটি বৃদ্ধি পেয়ে যায় সমাজে বৈষম্য বৃদ্ধি পায়। যে কোনো দুর্যোগই বেশিরভাগ মানুষকে ক্ষতিগ্রস্ত করে, কিন্তু কিছু মানুষ আবার দেখবেন যে এর মধ্য দিয়েই এক ধরনের বাড়তি সুযোগ হয়ে আসে তাদের জন্য। আমি আবারও করোনার উদাহরণ যদি দেই, যে করোনার সময় এমন কিছু ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ঘটেছে, যে যেমন ধরেন বিশ্বে বিলিয়নিয়ার সংখ্যা অনেকটা বেড়ে গেছে এই করোনার টিকা, এবং এই করোনার সাথে আপনার যে মাস্ক, স্যার, মাস্ক, মাস্ক এবং যে আছে, আর পার্সোনাল প্রোটেকশন পিপিআই পিপি। এইগুলো তৈরি করে। তো দেখা গেছে যে মানুষ এবং বিশ্বে, এটা স্টাডি আছে, ইকোনমিক স্টাডি, যে বিশ্বে বিলিয়নার সংখ্যা 2 বছরে কি পরিমাণ বেড়ে গেছে, যেটা আগে কম ছিল। আবার ওই যে যেটা একটু আগে বললাম যে অনেক মানুষ দরিদ্র হয়ে যায়, তার পেশা হারিয়ে মানে সে মানে লস করে, তার উপার্জন কমে যায়, তো সবকিছু মিলিয়ে দেখা যায় যে সে আর মানে তার আগের অবস্থায় নেই। অর্থাৎ কিছু মানুষ দরিদ্র হয়, আবার কিছু মানুষ, এবং এটা বন্যার সময় দেখবেন যে মজুদদার, আড়তদার বা যার কাছে কিছু খাদ্য জমা আছে, সে রাতারাতি মানে দেখা যাবে যে মানে অনেক বেশি মুনাফায় সেইগুলো বাজারজাত। এই রকমের সবসময় দেখা যায় এখন একটা দুর্যোগ আসে, কিছু মানুষের জন্য সেটি একটা অপরচুনিটি ডেকে নিয়ে আসে, আবার বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্ত। এইভাবে সমাজে একটা বৈষম্যের মতো পরিস্থিতি তৈরি হয় দুর্যোগের ফলে। পরিবেশ দূষিত এবং জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে জনস্বাস্থ্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। আমরা এর আগে ফুড চেইন দেখেছি, যে ফুড চেইনে একজনের উপর আর একজনের যে নির্ভরশীলতা আছে। আবার ওই যে যেটা বললাম যে কোনো জায়গায় যদি জঙ্গল বা গাছ না থাকে, সেখানে অন্যান্য প্রাণী পাখি এদের বসবাস ঝুঁকিপূর্ণ হয়। এরা যখন থাকে না, তখন সামগ্রিকভাবে অক্সিজেনের কথা আপনারা বলছেন, কেবল অক্সিজেন না, মানুষের বিভিন্ন রকমের নির্ভরশীলতা থাকে পরিবেশে। যেমন যেখানে, যেমন সুন্দরবনের কথা আমরা বেশি করে জানি, যে সেখানে মোয়াল, তারপরে সেখানে আপনার ওই যে যারা গোলপাতা সংগ্রহ করে, বা নানান কাজে মানুষের সুন্দরবনের উপর নির্ভরশীল থাকে, কারণ এটা একটা বড় রকমের রিসোর্স। সেই রিসোর্স সংগ্রহ করে মানুষ সেখান থেকে জামশেদ সাহেব, আপনি আবার আনমিউট হয়েছে।
আমি তো চাপ পড়ছে বোধহয়। বুঝি নাই। মিউট করেন। হারুন, আপনি মনে হয় আনমিউট আছেন, আপনি মিউট করেন। সরি স্যার। এখন হয়েছে? হইছে, আপনি তো আবার আনমিউট করে কথা বলছেন, এখন তো আবার আনমিউট আছে। কিছু বলার দরকার নাই, মিউট থাকলে আমরা দেখতে পাবো। আপনি দয়া করে একটু অভ্যস্ত হন, আপনার কে বারবার আমাদের, আপনি বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, বারবার বলাটাও শুভম দেখা যায়। আপনি মিউট করেন, আবার মিউট করলে আমরা এখানে, হ্যাঁ এই যে মিউট আছেন, এখন আর দয়া করে কিছু করিয়েন। তো এই যেটা বলছিলাম যে এই যে পরিবেশ দূষিত হলে বা জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হলে কেবল অক্সিজেন না, মানুষের পেশা, তারপর মানুষের জীবন জীবিকা, ইভেন ওই যে আমরা অনেক সময় যেটা বলি যে দীর্ঘ পথ আপনি অতিক্রম করবেন, একটা ছায়ার জন্য জায়গা দরকার। একটা প্রাকৃতিক দুর্যোগ আসবে, আপনার বাড়িকে রক্ষা করার জন্য সেখানে যদি অনেকগুলো গাছ থাকে, এবং আগেরকার সময় দেখবেন যে বাড়ির চারদিকে, বিশেষ করে উত্তর দিকে, মানুষ ওই শক্ত সমস্ত গাছ মানে লাগাতো। কারণ যে ওই গাছ, আগে তো মানুষের ঘর বাড়ি গুলো অত বেশি, এখন তো গ্রামে গ্রামে আপনার বেশিরভাগ জায়গায় মোটামুটি সামর্থ্য থাকলেও মানুষ পাকা ভবন করে ফেলে। কিন্তু আমি আমার শৈশবে আমাদের অঞ্চলে দেখেছি যে কাঁচা ঘর বাড়ি এইগুলো খুবই নাজুক অবস্থায় ছিল, মানে একটু জোরে ওই কালবৈশাখী হলেই অনেক ঘর পড়ে যেত, চাল উড়ে চলে যেত, বা ঘর হেলে পড়তো, নানান রকমের কাহিনী। তো মানুষ উত্তর দিকে বিশেষ করে ওই বেশি পরিমাণে গাছ লাগাতো, যাতে ঝড়ের ঝাপটা গুলো গাছে অনেকটা সুরক্ষা দিত। এইভাবে আমরা আসলে দেখি যে প্রকৃতির উপরে, পরিবেশের উপরে মানুষের বহুবিধ নির্ভরশীলতা রয়েছে। তো সেই দিক থেকে দুর্যোগের যে বিষয়গুলো, দুর্যোগের সাথে এই প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য, এই বিষয়গুলো অনেকভাবে নিবিড়ভাবে যুক্ত, এবং এর সাথে মানুষের স্বাস্থ্য, জীবন জীবিকার সম্পর্ক রয়েছে। দুর্যোগ মোকাবেলার সক্ষমতা তৈরি করে মানুষ এই কি বলে যে পরিবেশের সাথে যদি মানে মানুষের নিবিড় সম্পর্ক থাকে, যেটা একটু আগেও বললাম। তো এইভাবে মানুষ অনেকটা, যেমন ওই যে সুন্দরবন আমাদেরকে অনেক বড় বড় দুর্যোগ থেকে আমাদের সুরক্ষা দিয়ে থাকে। আমরা বাসা বাড়িতে গাছের কথা আমরা বললাম, অক্সিজেনের কথা আমরা জানি, তো নানান ভাবে আমরা জানি যে পরিবেশ এটা, যেমন ধরে নেন ইসে আপনি কৃষি কাজ করবেন, তো কৃষিকাজে অনেক সময় পোকার উপদ্রব বেড়ে যায়। বাট আশপাশে যদি আপনার গাছগাছালি থাকে, সেখানে যদি প্রচুর পরিমাণে পাখি থাকে, তাহলে কিন্তু ওই যে ক্ষতিকর পোকামাকড়, এইগুলো পাখি থেকে মানে পাখিরা এগুলো শিকার করে, এবং ফসলে ক্ষতিকর পোকামাকড়ের প্রকোপ কমে যায়। এবং সেই কারণে অনেক সময় দেখবেন যে ন্যাচারালি ওই বিশাল মাঠ, ওর আশপাশে গাছগাছালি নাই, তখন মানুষ ওই কঞ্চি বা এটা সেটা ওই ভূমিতে গেড়ে রাখে, যাতে ওখানে যে পাখিরা বসতে পারে এবং পাখিরা ওই পোকা খেতে পারে। তো এইভাবে দেখা যায় যে প্রকৃতি থেকে মানুষ তার দুর্যোগ বা ক্ষতিকর নানান বিষয়কে মোকাবেলা করতে পারে এই মানে প্রকৃতির নির্ভরতা থেকে। আর নতুন সম্ভাবনা দেখা দিতে পারে। দুর্যোগ অনেক সময় মানে আমরা জানি যে দুর্যোগ তো এই যে এতগুলো ক্ষতিকর দিক আমরা বললাম, আবার অনেক সময় নতুন অপরচুনিটি তৈরি করে। সেটি হলো যে যেমন ওই যে আমরা যদি আবারও বলি যে হ্যাঁ, কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষিকাজের বিকল্প আসলে হয় না, কিন্তু একটা বিকল্প ওখানে তৈরি হয়ে গেছে। মানুষ অলওয়েজ খুব ক্রিয়েটিভ, সে নতুন কিছু করে, এবং তার জীবন জীবিকা, তার অর্থনীতি, তার পেশা, তার মানে সবকিছু, এইগুলো দেখা যাচ্ছে সে নতুন নতুন অবস্থার সাথে অনেক সময় খাপ খাইয়ে দিতে পারে। তো দেখা গেছে যে যখন প্রচলিত কৃষি ব্যবস্থা বিঘ্নিত হয়, তখন মানুষ একটা বিকল্প, যেমন মাছের ঘের বা চাষের কথা আমরা বলছি। আবার অনেক সময় ধরেন আগে যেমন যে দক্ষিণবঙ্গের কথা বললাম, যে সেখানে প্লাবন হতো, প্লাবনের সময় মানুষ ওই অঞ্চলে যে আমন ধানগুলো হতো, আমন ধানগুলোর জাত এমন ছিল যে পানি যত বেশি হতো ওই গাছ ও তত বড় হয়ে যেত, ফলে ওই সাধারণ প্লাবনে ওই ধানের কোনো ক্ষতি হতো না। দেখা গেছে যে সাধারণ ভূমির উপরে 10 ফিট বা 15 ফিট পানি হয়েছে, ওই ধান গাছও তত বড় হয়ে গেছে। এবং এরপরে পানি যখন আস্তে আস্তে নেমে গেছে, ধান গাছও আস্তে আস্তে নেমে সে আবার ওই জমিতে একভাবে মানে সেট হয়ে গেছে। আমরা ওইটাকে স্থানীয় ভাষা বলা যে মানে কুনুইয়ের মতো, মানে কেনু অংশ, এটি আবার তখন শিকড় গজিয়ে সে আবার নতুন ভাবে ওখানে সেট হয়ে গেছে। তো এটা ন্যাচারালি এই মানে বন্যা সহিষ্ণু ধান ওই অঞ্চলে তৈরি। আবার এখন আর স্বাভাবিক প্লাবন হয় না, তো ওই অঞ্চলে এখন যেটা দেখা যায় যে ওই মানুষ ইরিগেশন মানে উচ্চ ফলনশীল জাত, উফশী জাতের ধান উৎপাদন করে, যেগুলো এত বড় হয় না, বাট হঠাৎ করে বন্যা চলে আসবে সেটা কিন্তু তলিয়ে যেতে পারে। তো
এই যে পরিবেশের পরিবর্তন বা দুর্যোগ, এগুলো অনেক সময় মানুষের মধ্যে অনেক নতুনত্ব বা নতুন সম্ভাবনা নিয়ে আসে। কৃষিজীবী মানুষ হঠাৎ করে সে বারবার তখন চিন্তা করে যে এই কৃষির ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে বরং লেখাপড়া শিখে কৃষি বহির্ভূত খাতে মানে নিয়োগ করি, পেশার পরিবর্তন ঘটে। আবার যেটা অনেক সময় হয় যে মানুষ ওই অঞ্চলেই ধরেন পর্যটনের মতো এলাকা করে ফেলতে পারে। আবার যেটা হয় যে যেমন হাওড়া অঞ্চলে ওখানে রাস্তাঘাট নির্মাণ হয়ে সেইখানে দেখা গেছে যে এখন মানুষ মানে একটা নতুন সম্ভাবনা সেখানে তৈরি হয়ে গেছে। তো সেইভাবে দুর্যোগ বা পরিবেশের থেকে মানুষের নতুন নতুন নানান বিষয়, নানান সম্ভাবনা, নানান দিগন্ত উন্মোচিত হতে পারে। অনুকূল পরিবেশ এটি দারিদ্র্য বিমোচনের ভূমিকা রাখে। এবার আমরা যদি এর সুবিধাগত দিক দেখি যে কি কি ক্ষেত্রে আমরা এই মানে সুবিধাগুলো পেতে পারি। আবার পরিবেশের বিপর্যয়, যেটা আমরা বললাম যে এই যে দুর্যোগ থেকে পরিবেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হয় বা পরিবেশের থেকে মানুষের দারিদ্র্য বিমোচন, এই অংশটা হলো আপনার উপরে টপিকটা দেখে নেই যে দারিদ্র্য এবং পরিবেশের আন্তঃসম্পর্ক, যে দারিদ্র্য এবং পরিবেশ কিভাবে পরস্পরের যুক্ত। অর্থাৎ অনুকূল পরিবেশ দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখে, যেটা আমরা বললাম যে কৃষি কাজ বলেন, মৎস্য আহরণ বলেন, অথবা যে একটা সমৃদ্ধ রিসোর্সফুল সুন্দরবনের মতো বনভূমি বলেন, সেই রকমের পরিবেশ, সমৃদ্ধ পরিবেশ, সেখান থেকে আমরা দারিদ্র্য বিমোচনে আমরা ভূমিকা রাখতে পারি, ভূমিকা অর্জন করতে পারি। যেমন কোন অঞ্চলে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায়, তো দেখা যাবে যে সেই জায়গাও মানুষ মানে দারিদ্র্য বিমোচন ভূমিকা, কারণ যে এটি একটা ন্যাচারাল বা পরিবেশগত সম্পদ। পরিবেশের বিপর্যয় যদি ঘটে, এই যে দুর্যোগের কথা আমরা বললাম, এরকমের বিপর্যয় ঘটলে আবার দারিদ্র্য বেড়ে যেতে পারে। সুতরাং মানুষের অর্থনৈতিক অবস্থা, দারিদ্র্য বা দারিদ্র্য থেকে মুক্তি, সেটি অনেকটাই এই পরিবেশের সাথে সম্পর্ক রয়েছে। এরপরে দারিদ্র্য পরিবেশ বিপর্যয়কে ত্বরান্বিত করতে পারে। অনেক সময় মানুষ যখন অতি দরিদ্র হয়ে যায়, তখন আর তার হিতাহিত জ্ঞান থাকে না, সে তখন পরিবেশের থেকে যে সম্পদ মানে তার, যেমন আমরা ধরেন অনেক সময় যেটা যে আমাদের দেশের কৃষিকাজে ব্যাপক পরিমাণে ভূগর্ভস্থ পানি ব্যবহার করবার ফলে আমাদের ভূগর্ভস্থ পানি অলমোস্ট এখন আরো অনেক বেশি নিচে চলে গেছে, যে ক্রমশ আরো দুষ্প্রাপ্য হয়ে উঠছে। তো এটি দারিদ্র্য বা এটি মানুষের চাহিদা, এই দেশের 17 কোটি মানুষের খাদ্যের যোগান দিতে হলে আমাদের অনেক বেশি পরিমাণে ফসল উৎপাদন করতে হবে। এইটি করতে যে আমরা এই যে কৃষিকাজে প্রচুর পরিমাণে আমাদের সার, কীটনাশক বা এক জমিতে অনেক বেশি বেশি করে চাষাবাদ করা, তারপরে যে ভূগর্ভস্থ পানি ব্যবহার করবার ফলে এরপরে আমরা যে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করি, যেটা আপনার ফসিল ফুয়েল, সেইগুলো পরিবেশকে বিপর্যয় করছে। সুতরাং দারিদ্র্য অথবা বলা যে মানুষের ক্রমবর্ধমান চাহিদা, এইটি পরিবেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। ফলে এই দারিদ্র্য বা মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড, এইটি পরিবেশের জন্য অনেকটাই মানে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। পরিবেশ জীবিকা নির্বাহের বাহন, এটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, উদাহরণ দিয়েছি যে আমাদের জীবন জীবিকা পেশা কি হবে, সেটা অনেকটাই পরিবেশের সাথে মানে সম্পর্কিত, পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত, নির্ভরশীল। ফলে মানুষের পেশা জীবিকা এইটির সাথে দারিদ্র্যের সম্পর্ক রয়েছে, এবং জীবিকা এবং পেশা এটির সাথে পরিবেশের সম্পর্ক রয়েছে। সেই দিক থেকে দারিদ্র্য এবং পেশা বা জীবিকা এবং পেশা পরিবেশ এর নিবিড় সম্পর্ক আমরা লক্ষ্য করি। প্রাকৃতিক সম্পদ দারিদ্র্য বিমোচন করে, আমরা খনিজ সম্পদের উদাহরণ দিলাম, আমরা সুন্দরবনের উদাহরণ দিতে পারি। আবার যেমন সিলেট অঞ্চল পর্যটন এরিয়া আছে, সেখানে যে আপনার বিছানাকান্দি, তারপরে আপনার রাতারগুল, এরকম অনেকগুলো জায়গা আছে যেখানে সাধারণ ফসলাদি হয় না, পানি মানে বেশিরভাগ সময় পানির নিচে থাকে। কিন্তু ওই অঞ্চলের মানুষের জন্য একটা সুযোগ হলো যে তারা কি বলে যে ওই পর্যটন খাত থেকে তারা প্রচুর ভালো ইনকাম করতে পারে। তো প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদের কথা আমরা জানি। ওই যে যারা মৌলভীবাজারের দিকে গেছেন, ওখানে যে ভারতের অঞ্চল থেকে, পাহাড় থেকে প্রচুর পরিমাণ পাথর নেমে আসে, সেই পাথরকে কেন্দ্র করে মানুষ জীবিকা নির্বাহ করে, এবং সেই পাথর বাংলাদেশের বিভিন্ন রকম উন্নয়নমূলক কর্মকাণ্ডে লাগে। সুতরাং প্রাকৃতিক সম্পদ যেগুলো, সেটি প্রাকৃতিক সম্পদ মানে কেবল খনিজ সম্পদ না, প্রাকৃতিক সম্পদ মানে এই যে আমাদের কৃষি জমি, বলা হয় যে এখানে বীজ বপন করলেই আপনার ফসল ফলে, এইটি একটা প্রাকৃতিক সম্পদ। সুন্দরবন আমাদের একটা প্রাকৃতিক সম্পদ। আমাদের যে মৎস্য সম্পদ, এই যে ব্লু ইকোনমির কথা এখন আমরা বলছি, যে বিশাল সমুদ্র সীমা, যেটা আমরা গত কয়েক বছর আগে আন্তর্জাতিক আদালত থেকে আমরা রায় পেয়েছি, এই অঞ্চলটিও কিন্তু আমাদের এই যে ব্লু ইকোনমির কথা আমরা যেটা বলি, এটি আমাদের জন্য একটা বড় রকমের প্রাকৃতিক সম্পদ, এবং এটিও আমাদের দারিদ্র্য বিমোচন তথা
দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারে। আমরা দারিদ্র্যের সাথে পরিবেশের সম্পর্ক মানে আলোচনা করছি। তো প্রাকৃতিক সম্পদ যেটা আমরা সেটা যে কৃষি জমি বলে, এই যে ভূগর্ভস্থ পানির কথা বলি, যাই বলি, এটার অতি ব্যবহার যখন আমরা করি তখন আর পরিবেশের স্বাভাবিক অবস্থা থাকে না। আমরা যখন বড় বড় নদীর উপরে ব্রিজ নির্মাণ করি তখন ওই নদীর গতিপথ ব্যাহত হয়, তখন ওই নদীর স্রোতধারা ব্যাহত হয়, নদী অনেক শীর্ণ হয়ে ওঠে। ওই নদীটা তখন আর বিরাট নদী থাকে না, সে একটা খাল বা একটা সাধারণ প্রবাহে পরিণত। ইতিমধ্যে আমরা যমুনায় সেই অবস্থা দেখছি। অনেকের ধারণা যে আজ থেকে কয়েক বছর পর হয়তো পদ্মাও আস্তে আস্তে আরো শীর্ণ হয়ে যাবে। তো প্রাকৃতিক সম্পদের যখন আমরা ব্যবহার বেশি করে করতে চাই তখন পরিবেশের ভারসাম্য নানানভাবে বিঘ্নিত হতে পারে। পরিবেশের সুরক্ষার মধ্য দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব। আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে অনেক কথা বলি, মূলত সাস্টেনেবল ডেভেলপমেন্ট কিন্তু অনেকটাই এই পরিবেশের সুরক্ষার সাথে সম্পর্কিত। আপনি যেমন আমাদের দেশের গ্যাস সম্পদ ইতিমধ্যে আমরা অনেকটা ঝুঁকির মধ্যে পড়ে গেছি। তাই গ্যাস সম্পদ যদি আমরা মানে ব্যাপক হারে কয়েক বছরের মধ্যে উত্তোলন করে নিঃশেষ করে দিই তাহলে পরবর্তী প্রজন্মের সুবিধা থেকে বঞ্চিত হবে। আবার আমরা ব্যাপকভাবে বৃক্ষ নিধন করলাম, বৃক্ষরোপণ করলাম না, আমাদের পরিবেশের ভারসাম্য হবে এবং পরবর্তী প্রজন্ম একটা মানে দূষিত বা একটা বিপর্যস্ত পরিবেশের মধ্যে তারা বেড়ে উঠবে এবং বলা যায় যে আমাদেরকে অভিশাপ দিবে। তো সেভাবে আমরা দেখি যে পরিবেশের সুরক্ষার মধ্য দিয়েই আসলে উন্নয়নকে এগিয়ে দিতে হবে, অর্থাৎ এমন উন্নয়ন করা যাবে না যার সুফল মাত্র কয়েক বছর ভোগ করা যায়। সুতরাং পরিবেশ এবং উন্নয়নের মধ্যে একটা সমন্বয় এবং সেটার স্থায়িত্বশীলতার দিকে লক্ষ্য রেখেই আমাদের উন্নয়ন করতে হবে। দুর্যোগ যে আলোচনা হলো, কারো কোনো প্রশ্ন আছে? স্যার আগের স্লাইডটা একটু প্লিজ স্যার একটু স্ক্রিনে দিবেন স্যার। বলেন। থ্যাংক ইউ স্যার। এটা তো আমি শেয়ার করে দিই আপনাদের সাথে। জি থ্যাংক ইউ স্যার। যাবো পরের স্লাইডে। জি স্যার স্যার। বলেন। আমি 6 নম্বর পয়েন্টার একটা উদাহরণ দিতে যাচ্ছি। বলেন। এই যে দিনাজপুরে বড় পুকুরিয়াটা ওই অবস্থা, মাটি ফাটল, বিল্ডিং ধস। হ্যাঁ এক্স্যাক্টলি। সেইটি ওইটাই বললাম যে আমরা যখনই সেটা যে কোনো অবস্থায়, সেটা ভূগর্ভস্থ হোক, ভূমির উপরস্থ হোক, ইভেন যে যেটা আমরা ওই জন্য সিম্পল উদাহরণ দিলাম, যেমন কি কৃষিকাজ, যেমন একটা জমির একটা উর্বরতার বা একটা সক্ষমতার ব্যাপার আছে। বছরে আপনি যখন 3 বার উৎপাদন করবেন তখন ওই জমির প্রোডাক্টিভিটি বা উর্বরতা এটি অনেকটা ব্যাহত হয়। তখন আমরা মানে বলা যায় মাটি, যেটা অনেক সময় বলা যায় মাটি মরে যাওয়ার মতো। যেমন যে কোনো আপনি, এটা প্রাকৃতিক বিষয়। একজন মানে নারী যেমন অনেক সন্তান দিলে আমরা জানি যে তার স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় এবং এক বয়সের একটা সময় পরে আর তিনি সেই সক্ষমতা রাখেন না। একটা প্রাণী, অন্য যে কোনো প্রাণীর ক্ষেত্রে তো মাটিও কিন্তু এক ধরনের, আমরা মাটিকে মায়ের সাথে তুলনা করি, নারীর সাথে তুলনা করা হয়। তো এই যে মাটির যে উর্বরতা, সেইটিরও একটা সীমাবদ্ধতা আছে। আপনি যখন এটির অতি ব্যবহার করবেন তখন ওই মাটিও আর সেই আপনাকে ফসল উৎপাদন দিতে ব্যর্থ হয়। একটা সময় যখন প্রাকৃতিক মানে মানুষ অনেক বেশি প্রকৃতি নির্ভরশীল ছিল তখন টানা তারা এক জমিতে কয়েক বছর চাষাবাদ করতো, 1 বছর বা 2 বছর আবাদ করে ওটিকে আবার ফেলে রাখতো, এরপরে আবার সাইক্লিক অর্ডারে আবার তারা একসময় ফিরে আসতো, কারণ যে তারা মনে করতো যে এই জমির উর্বরতা আবার সে সঞ্চয় করবে 1 বছর বা 2 বছর পরে আবার সে ফসল উৎপাদনে সক্ষম। এবং এখন আমরা জানি যে কোনো জমি যদি 1 বছর 2 বছর পড়ে থাকে ওই জমিতে সার কীটনাশক ছাড়াই ভালো ফসল, অর্থাৎ সে ন্যাচারালি তখন তার উৎপাদন ক্ষমতা ভালো থাকে। কিন্তু বছরে আমরা যখন এখন 3 ফসলি জমির উপরে জোর দিচ্ছি, তো সেই জমির পক্ষে ন্যাচারালি আর 3টা ফসল উৎপাদন করা সম্ভব না, বা কয়েক বছর হলে সে আরো সেইটি পারবে না। তখন আমরা সেখানে নানা রকমের যে সার, কীটনাশক, জৈব সার, রাসায়নিক সার ইত্যাদি দিয়ে কৃত্রিম ভাবে তাকে করে রাখি। তো এটি কৃষি জমির ক্ষেত্রে আমরা উদাহরণটা দিলাম। আপনি যেটা বড় প্রক্রিয়ার কথা বললেন, গ্যাস উত্তোলন বলেন, তেল উত্তোলন বলেন, বা ইভেন ভূগর্ভস্থ পানি যেটি আমরা ব্যবহার করি, অথবা ইভেন সুন্দরবন থেকে আপনারা আমরা যেটা ব্যবহার করি, যে ধরনের মানে আহরণ করি, গোলপাতা বা যে মধু, অন্যান্য যা কিছু আমরা নেই, কোনো কিছু যদি অতি ব্যবহার করা হয় তাহলে মানে সেটি স্বাভাবিক অবস্থা থাকবে না এবং পরিবেশের একটা ভারসাম্য ব্যাহত হবে। সরি।
তা আমরা দুর্যোগ এই আলোচনাটা দেখি। এখন দুর্যোগ প্রধানত দুই প্রকার, আমরা মোটামুটি এটি জানি। এর আগে আহ মানে স্বাভাবিকভাবেই আমাদের এই ধারণাটি আছে যে একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আর একটা হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ। আহ তো মানব সৃষ্ট দুর্যোগ গুলো এবং প্রাকৃতিক দুর্যোগ গুলো আমরা একটু দেখে নিই। মানব সৃষ্ট দুর্যোগের দু একটা উদাহরণ দিতে পারবেন? যে কেউ মানব সৃষ্ট দু একটা দুর্যোগের উদাহরণ দেন। স্যার রানা প্লাজা যে দুর্ঘটনা ঘটছিল, হ্যাঁ, সেটা মানব সৃষ্ট দুর্যোগ। বন উজাড় করে দেয়া, পাহাড় কাটা। ঠিক আছে, এই মানে বন উজাড় বা পাহাড় কাটা এটার ফলেও যে দুর্যোগগুলো হয় সেটা আসলে মানব সৃষ্ট দুর্যোগ। এখানে আমরা দেখি কি কি আছে। যুদ্ধ, এই যে এখন যেটা ইউক্রেনে চলছে এবং ইউক্রেনের এই যুদ্ধের ফলে সারা বিশ্ব একভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্যালেস্টাইন ফিলিস্তিনের উপরে যেটা ইসরায়েলের যুদ্ধ, এগুলো মানুষ মানব জাতিকে মানে বিপর্যয়ের মধ্যে ফেলছে। জানমালের মানে ক্ষতি হচ্ছে, মানে বলা যায় মানব সভ্যতা হুমকির মুখে পড়েছে, এরকম একটা অবস্থা যুদ্ধের ফলে পড়ে। ফলে যুদ্ধ যেই এটা একটা অবশ্যই বড় রকমের দুর্যোগ, এবং এই দুর্যোগটা মানুষের সৃষ্টি করে। দুর্ঘটনা জনিত দুর্যোগ, সেটা পারমাণবিক বা রাসায়নিক দুর্ঘটনা হতে পারে, বা এই যে রানা প্লাজার কথা বললেন, এই যে মাত্র কয়েকদিন আগে আপনার বেইলি রোডের যে দুর্ঘটনা ঘটলো, আপনার যে চুমুক এবং কাচ্চি ভাই বা সামথিং এরকম। তো এই যে এইসব জায়গার যে দুর্ঘটনা, এগুলো মানুষের অবহেলা জনিত বা অসতর্কতা জনিত দুর্যোগ। এই অর্থাৎ দুর্ঘটনা থেকে এই রকমের দুর্যোগ ঘটতে পারে। দূষণ জনিত দুর্যোগ, এটিও মানুষের দ্বারা হয়। সেটা হলো যে পানি দূষণের ফলে ডায়রিয়া মহামারী আকারে ছড়িয়ে দিতে পারে। তাই এটা দূষণ জনিত। এবং এরপরে যেটা যে আপনি বললেন কেবল, যে আমরা পাহাড় কাটি, আমরা যখন বন উজাড় করে দেই, তার যে বিপর্যয়কর অবস্থা তৈরি হয়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বা অক্সিজেনের অভাব, বা মরুকরণ প্রবণতা ইত্যাদি ইত্যাদি তৈরি হয়, সেগুলো এই অনেকটা এই টাইপের দুর্যোগের কারণে। বাঁধ নির্মাণের ফলে জলাবদ্ধতা, যেটা আমরা এই যে রাঙামাটি অঞ্চলে জানি যে কাপ্তাই বাঁধ নির্মাণ, হ্যাঁ আমরা বিদ্যুৎ পাচ্ছি, কিন্তু ওইটা বিস্তীর্ণ অঞ্চলে, যেটা বিশেষ করে পাহাড়ি জনগোষ্ঠীর বসবাস ছিল, সেই অঞ্চলগুলো পানির নিচে চলে যাচ্ছে। আবার অন্য অনেক অঞ্চলে বাঁধ নির্মাণের ফলে একটা যে পানির স্বাভাবিক প্রবাহ সেটি ব্যাহত হয়, তখন অনেক সময় জলাবদ্ধতা তৈরি হয়। আবার বাঁধ নির্মাণ একটা শহরকে হয়তো সুরক্ষা দেয়। আমরা একটা সুবিধা নিতে গেলে তখন আর একটা অসুবিধাও সেখানে তৈরি হতে পারে। অগ্নিকাণ্ড, ভবন ধস, এই আলোচনা ইতিমধ্যে আমরা করেছি, উদাহরণ দিয়েছি। তাই এগুলো মানব সৃষ্ট দুর্যোগের মানে মূল সমস্যা হিসেবে আসে। এখানে আমরা কয়েকটা ছবি দেখতে পারি, যেগুলো সবই, যে এটা পারমাণবিক বোমা বিস্ফোরণের একটা ছবি। এটি এটি এই যে বিভিন্ন অঞ্চলে যেটা আমরা বললাম যে বাঁধ নির্মাণের ফলে পানি আর নেমে যেতে পারে না, শহরগুলো আপনার ড্রেনেজ সিস্টেম ভালো না থাকার ফলে বৃষ্টির পানি সব জমে শহরে জলাবদ্ধতা তৈরি হতে পারে। অগ্নিকাণ্ডের ফলে মানে এটা মানব সৃষ্ট দুর্যোগের বেশ কিছু উদাহরণ আমরা এখানে লক্ষ্য করছি। প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ আমরা এটা মানে মোটামুটি সবাই কম বেশি এর সাথে পরিচিত। আমরা এখানে একটা ছক বা একটা চিত্র দেখি, এখানে অনেকগুলো দুর্যোগের কথা আসছে। যেমন 1 নম্বর ফ্লাড। ফ্লাড এটি 33%, সবচেয়ে বেশি সারা বিশ্বে। এটি কিন্তু কেবল বাংলাদেশের না, এটা বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগের একটা চিত্র আমরা এখানে দেখতে পাই। ফ্লাডের পরে আছে স্ট্রমস বা ঝড়, ঘূর্ণিঝড়, এই টাইপের সমস্যা। এটি 23% মানে মোট প্রাকৃতিক দুর্যোগের এইগুলো আনুপাতিক হার। ড্রটস, ড্রটস হচ্ছে আপনার ওই যে অতি রৌদ্র আর কি, খরা, অনাবৃষ্টি বলি যেটাকে আমরা, মারাত্মক খরা, খরায় পুড়ে যাচ্ছে, দিনের পর দিন বৃষ্টি হয় না। ইভেন দাবানল বা আমাদের দেশে যদি আমরা দেখি যে ফসলের মাঠ চৌচির, এইটা একটা দুর্যোগ 15%। ল্যান্ডস্লাইডস, ল্যান্ডস্লাইডস হচ্ছে আপনার ভূমিধস। এটি আমাদের দেশে চট্টগ্রাম অঞ্চলে বেশি হয়, সারা বিশ্বেই হয়। এটা 4.5% মোট দুর্যোগের। অ্যাভালান্সেস, এটি হচ্ছে আপনার তুষারপাত। এটি আমাদের দেশে সাধারণত এই রকমের দুর্যোগ হয় না। এটি আমেরিকা সহ বা যে মেরু অঞ্চল বিভিন্ন জায়গায় তুষার ধসের মতো অবস্থা তৈরি হতে পারে। আর্থকোয়াকস এন্ড সুনামি, এটি আমাদের দেশেও তুলনামূলক মানে হয়, কিন্তু বড় রকমের আর্থকোয়াক আমরা অনেক বছরের মধ্যে দেখি না, বাট এটি নিয়ে এক ধরনের শঙ্কার মধ্যে আমরা আছি। সুনামি, এগুলো মোটামুটি একটা বড় রকমের দুর্যোগ। এরপরে আছে ভলকানিক এরাপশনস, অগ্নুৎপাতের আগ্নেয়গিরির অগ্নুৎপাত। এটি আমাদের অঞ্চলে সাধারণত হয় না, এটি বিশ্বের নির্দিষ্ট কিছু জায়গা হয় 1.5%। আর একটা বড় রকমের দুর্যোগ হচ্ছে এপিডেমিক্স, অর্থাৎ মহামারী, যে সম্প্রতি আমরা যেটা পার করলাম করোনা, এবং এরকম আরো অনেক মহামারী চলে আসছে, এটাও এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ।
তো এই যে অনেকগুলো প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখলাম, এর মধ্যে কি এমন কোন দুর্যোগ আছে যেটি বাংলাদেশে হয় বাট এখানে নাই? কেউ বলতে পারবেন? আচ্ছা, আমরা একটু এখানে দেখি। আমাদের দেশে আরো কিছু দুর্যোগ দেখা যায়, যেমন নদী ভাঙন। এটা আমাদের দেশের একটা বড় রকমের দুর্যোগ, এটি ওখানে নাই, এই জন্য এখানে উল্লেখ করেছি। এরপরে জলাবদ্ধতা, জলাবদ্ধতা, ওই যে ওয়াটার লগিং, এটি আমরা ছবি দেখলাম একটু আগে। বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা, এটি মানে আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হয়ে থাকে। স্যার অতিবৃষ্টি, বজ্রপাত একটা স্যার দুর্যোগ 2013 হ্যাঁ, সালে। বজ্রপাত একটা দুর্যোগ, আমরা দেখি আছে কিনা, না থাকলে সেটিকে আমরা মানে অন্তর্ভুক্ত করব। হেভি রেইনফল, অতিবৃষ্টি, টানা বৃষ্টিতে প্লাবন হয়ে যায়, ফসল হানি, ওই যে মাঝে মাঝে মরিচের কেজি, কাঁচামরিচের কেজি 300 টাকা হয়। তো হঠাৎ দেখা যায় যে যেই অঞ্চলে এটি উৎপাদন হয় সেখানে অতিবৃষ্টির ফলে সব গাছ মরে গেছে বা পানির নিচে চলে গেছে। তো অতিবৃষ্টি একটা দুর্যোগ। লবণাক্ততা, স্যালানিটি, যে একটু আগে আমরা সাতক্ষীরা অঞ্চলের ব্যাপারে আলোচনা করছি, এটা আমাদের দেশের একটা দুর্যোগ। মরু প্রবণতা বা ডিফরেস্টেশন ট্রেন্ডস, এটি বিশেষ করে বিভিন্ন চরাঞ্চল বা যে উত্তরবঙ্গে এটি বেশি, যে তিস্তা চুক্তি নিয়ে আমাদের যে আলোচনাটা আছে, সেটি মূলত এটি একটা কারণ যে সেখানে মরু প্রবণতা লক্ষ্য করা গেছে। এখানে যে বজ্রপাত নাই, আমরা বজ্রপাতের বিষয়টা এখানে অন্তর্ভুক্ত করে দিই। তো এইখানে আমরা কয়েকটা চিত্রে এই দুর্যোগ প্রবণতা বা প্রাকৃতিক দুর্যোগের ছবি দেখছি এখানে। তো এইগুলো মোটামুটি হচ্ছে আমাদের দুর্যোগ বিষয়ক আলোচনা। স্যার একটু স্যার স্যার এই মরুপ্রবণতা সম্বন্ধে আরেকটু বলেন তো স্যার। মরুপ্রবণতা হলো বিশেষ করে যেই অঞ্চলে ধরেন আপনার একটা বিশেষ করে চর জেগে ওঠে, অথবা এমনি স্বাভাবিক আপনার সমভূমি, কিন্তু সেখানে বৃষ্টির অভাবে গাছপালা মরে যায়, গাছপালা ক্রমশ মানে কি বলা যায় যে বৃক্ষ শূন্যর দিকে চলে যায়, ফসল উৎপাদন করা যায় না, মানে সবুজের সমারোহ কমে যায়, এরকমের একটা অবস্থা। যেমন আপনি যদি কখনো বড় কোনো চরাঞ্চলে যেয়ে থাকেন, সেখানে দেখবেন যে নতুন জেগে ওঠা চর, সেখানে প্রচুর পরিমাণে বালু আছে এবং সচরাচর গাছপালা খুব একটা নাই। তো সেইটি, তো এখন সেটার মধ্যে আবার পার্থক্য আছে। যেমন ধরেন চর আমরা কেউ বলি সেন্ট মার্টিন, সেটাও একটা চর, বা এরকম আরো অনেক দক্ষিণবঙ্গের মানে নদীর থেকে যে চরগুলো জেগে উঠেছে, সেগুলোকে কিন্তু মরুপ্রবণ আমরা বলছি না, সেগুলো ন্যাচারাল এইভাবে বেড়ে উঠেছে। কিন্তু উত্তরবঙ্গে ওই যে বললাম যে তিস্তা অববাহিকা বেশ কিছু জায়গা আছে যেখানে অনেক বছর আগে চর জেগে উঠেছে, ইভেন মধ্যে গাছপালাও কিছু তৈরি হয়েছিল, কিন্তু সেখানে যেটা দেখা যায় যে বরং বৃষ্টিপাত কম হয় এবং আস্তে আস্তে সেই গাছপালা মরে আরো শুষ্ক অঞ্চলে পরিণত হয়। এবং সেখানে একটা ওই যে মানে ধূলিঝড়, ফসলাদি তেমন একটা উৎপন্ন হয় না, কৃষির কাজের জন্য একটা বৈরী পরিবেশ, এরকম একটা সামগ্রিক অবস্থা, একটা বৈরী আবহাওয়া, বৈরী পরিবেশ, বৃক্ষ শূন্য সবুজ বিহীন একটা অঞ্চল হিসেবে সেটিকে লক্ষ্য করা যায়। এই রকমের যে প্রবণতাটা তৈরি হয় বিভিন্ন অঞ্চলে, যেটা যে বললাম যে বাংলাদেশের উত্তরবঙ্গে কোনো কোনো অববাহিকায় এরকম অবস্থা আছে, আহ সেই অবস্থাকে মরুপ্রবণ এলাকা বা মরুপ্রবণতা। দুর্যোগের ফলে আমরা একটু দূরত্ব যাব, আমার যে পরীক্ষাটা শেষ হবে, একটু আমি যে শেষ করতে হবে। দুর্যোগের ফলে সৃষ্ট আর্থসামাজিক বা নিরাপত্তাহীনতা, ধন সম্পদের ক্ষতি, আয় উপার্জন বন্ধ হয়ে যায়, বেকারত্ব দেখা দিতে পারে, দারিদ্র, দিনমজুর বা শ্রমজীবীরা বেশি ক্ষতিগ্রস্ত হয় এর থেকে, দারিদ্র বৃদ্ধির আশঙ্কা তৈরি হয় দুর্যোগের ফলে, বৈষম্য বৃদ্ধি পায়, এই আলোচনাটা আমরা আগেও অনেকটা করেছি। রোগ ব্যাধির প্রকোপ বাড়ে, আমরা অনেক সময় জানি যে বন্যার পানি নেমে যাওয়ার ফলে ডায়রিয়া সহ বিভিন্ন রকমের পানি বাহিত রোগ এটি বেড়ে যায়। তারপরে নারী, শিশু, বয়স্ক মানুষের জন্য বেশি ঝুঁকি তৈরি করে দুর্যোগ, যে কোনো দুর্যোগ। তারপরে খাদ্যাভাব বা দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দেয় দুর্যোগের ফলে। দুর্যোগের বললাম ফসল হানি ঘটে, মানুষের হাতে টাকা পয়সা চলে যায়, অনেক সময় ক্ষতিগ্রস্ত, যেমন অগ্নিকাণ্ড, অগ্নিকাণ্ড অনেককে নিঃস্ব করে দেয়। বন্যা অনেক যেমন এই যে কয়েক বছর আগে সিলেটে যে বন্যা হলো, ঘরের ফসল থেকে শুরু করে জমির ফসল সব নষ্ট হয়ে গেছে, এবং অনেক ধনাঢ্য কৃষি পরিবারও তারা মানে একেবারে পরনির্ভরশীল হয়ে পড়েছে। এইরকম অবস্থা তৈরি করে এই প্রাকৃতিক দুর্যোগ। দ্রব্যমূল্য বৃদ্ধি পায় এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য দুষ্প্রাপ্য হয়ে পড়তে পারে। যেমন একটা ছোট দেয়াশালাই বা যে আগুন জ্বালানো বা শুকনো কাঠ, এইগুলো যখন কোন একটা অঞ্চলে বন্যা হয় তখন দেখা যায় যে এগুলো খুব ক্রাইসিস তৈরি হয়, যেগুলো মানুষের জন্য এসেন্সিয়াল। এই জন্য অনেক সময় এই সব অঞ্চলে যারা সতর্ক মানুষ, তারা এই সিজন আসার সময় এইগুলোর ব্যাপারে তারা আগে থেকে এক ধরনের প্রস্তুতি রাখে।
তো মোটামুটি এই ছিল আজকের আলোচনা। কারো কোনো